কখনো কি ভেবে দেখেছেন বিশ্ব শান্তির একটা নকশা ঠিক কেমন হতে পারে? মানে কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে আসা প্ল্যান নয়, বরং একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে তৈরি করা নকশা। আজ আমরা ঠিক এমনই এক অসাধারণ ডকুমেন্ট বিশ্লেষণ করব, যা নিজেকে সেই নকশা বলেই দাবি করে। চলুন দ্য ডিভাইন ফোর্স নামে পরিচিত এই উদ্যোগের গভীরে প্রবেশ করা যাক। চলুন শুরু করা যাক এই ডকুমেন্টের একেবারে নিজস্ব কথা দিয়ে, পুরো মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য এক শাশ্বত আবেদন। এই শক্তিশালী লাইনটা শুরুতেই আমাদের বুঝিয়ে দেয় যে এটা কোনো সাধারণ প্রস্তাবনা নয়, এটা এক সম্পূর্ণ রূপান্তরের ডাক। আচ্ছা, এই বিশাল আইডিয়াটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা দেখব সম্প্রীতির জন্য তাদের আবেদন। এরপর আমরা ইউবি ফেনোমেননের রহস্য বোঝার চেষ্টা করব। তারপর দেখব তাদের আধ্যাত্মিক উচ্চকক্ষের ধারণাটা ঠিক কী। খতিয়ে দেখব তাদের 12 দফা গ্লোবাল এজেন্ডা, তাদের দেয়া 100টা ঐশ্বরিক মাইলফলকও যাচাই করব, এবং সব শেষে শুনব এক নতুন যুগের জন্য তাদের জরুরি আহ্বান। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। এই যে এত কথা, এই নথিটা আসলে কোত্থেকে এলো, আর এর আসল উদ্দেশ্যটাই বা কী? এর লেখকরা কিন্তু একে কোনো পরিকল্পনা বলছেন না, বরং বলছেন বৈশ্বিক একতার জন্য একটি মহাজাগতিক নির্দেশনা। ব্যাপারটা হলো, এটা একটা আবেদনপত্র যার তারিখ দেওয়া আছে 5ই জানুয়ারি 2026। কিন্তু আসল ইন্টারেস্টিং বিষয় হলো এটা কাদের কাছে পাঠানো হয়েছে। এটা পাঠানো হয়েছে লেখক, প্রকাশক, মানে বিশ্বের সেই সব মানুষদের কাছে যারা চিন্তার জগৎটাকে নিয়ন্ত্রণ করেন। এর পেছনের সংগঠন দ্য ডিভাইন ফোর্স 123 শুধু তাদের বার্তা প্রচার করছে না, তারা খুব স্ট্র্যাটেজিক্যালি তাদেরকেই টার্গেট করছে যারা জনমত তৈরি করেন। আর ঠিক এই পয়েন্টটাতেই তাদের পুরো দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার হয়ে যায়। তারা একদম সাফ বলছে এটা কোনো রাজনৈতিক পরিকল্পনা নয়, বরং তারা এটিকে প্রেম, প্রার্থনা এবং সম্মিলিত চেতনার শক্তিতে চালিত এক মহাজাগতিক নির্দেশনা হিসেবে তুলে ধরছে। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। ওকে, এখন আসা যাক এই পুরো দর্শনের একেবারে হার্টে, মানে মূল জায়গায়। আর সেটা হলো একটা ছোট নাম, ইউডি। কি এইটা? চলুন এর জট খোলা যাক। প্রথমটা হলো ইউবি, মানে ইউনিভার্সাল ব্রাদারহুড বা সর্বজনীন ভ্রাতৃত্ব। আইডিয়াটা শুনতে খুব সহজ, তাই না? যে সব সীমানা ভুলে গিয়ে পুরো মানবতাকে একটা পরিবার হিসেবে দেখা। বলা তো সহজ, কিন্তু তারা এটা অর্জন করার প্রস্তাব কিভাবে দিচ্ছে? এরপর হলো ইউএম বা ইউনাইটেড মাস্টার্স, আর এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ভাবুন তো, 9টা অঙ্গ নিয়ে তৈরি একটা আধ্যাত্মিক বডি, যা কিনা জাতিসংঘের সঙ্গে কাজ করবে। তাকে সরাতে নয়, বরং তাকে সাহায্য করতে। আর সবশেষে আসছে ইউডি, ইউনিভার্সাল ডিসার্মামেন্ট বা সর্বজনীন নিরস্থিরকরণ। এখানেই কিন্তু এই আধ্যাত্মিক আইডিয়াটা একেবারে নক্কর একটা পদক্ষেপে পরিণত হচ্ছে। তাদের লক্ষ্যটা খুব পরিষ্কার, এই পৃথিবীকে গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করা। এমনকি তারা একটা ডেডলাইনও বেঁধে দিয়েছে, 2034 সাল। আচ্ছা, এই যে ইউনাইটেড মাস্টার্সের কথা বলা হলো, এটা আসলে দেখতে কেমন হবে? মানে জাতিসংঘের মতো একটা পলিটিক্যাল সিস্টেমের পাশে থেকে একটা স্পিরিচুয়াল সংস্থা ঠিক কিভাবে কাজ করতে পারে? চলুন এর গঠনটা একটু কাছ থেকে দেখি। ডকুমেন্টটা বলছে যে এই ইউনাইটেড মাস্টার্স হবে জাতিসংঘের একটা আধ্যাত্মিক পার্টনারের মতো। আর এই সম্পর্কটা বোঝাতে তারা শিব ও শক্তির একটা দারুণ রূপক ব্যবহার করেছে। মানে দুটো আলাদা শক্তি যারা একসঙ্গে একটা পূর্ণ সত্তা তৈরি করে। আইডিয়াটা কিন্তু প্রতিস্থাপনের নয়, ভারসাম্যের। এই টেবিলটা দেখলে বোঝা যায় তারা কতটা ভেবেচিন্তে জাতিসংঘের স্ট্রাকচারটাকে কপি করেছে, কিন্তু সাথে একটা আধ্যাত্মিক টুইস্ট দিয়েছে। যেমন সিকিউরিটি কাউন্সিলের জায়গায় এখানে আছে স্পিরিচুয়াল কাউন্সিল। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বদলে ইউনিভার্সাল কোর্ট অফ জাস্টিস। এটা অনেকটা একটা আধ্যাত্মিক শ্যাডো গভর্নমেন্ট তৈরির চেষ্টা। শুধু বড় বড় আইডিয়া দেওয়া তো এক জিনিস, কিন্তু সেগুলোকে বাস্তবে রূপ দেওয়া তো সম্পূর্ণ অন্য ব্যাপার। এই ডকুমেন্টটা কিন্তু শুধু দর্শন দিয়েই থেমে যায়নি, এটা বাস্তবায়নের জন্য 12 দফার একটা ডিটেইলড রোড ম্যাপও দিয়েছে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় এটা একদিকে যেমন খুব উচ্চাকাঙ্ক্ষী, তেমনি ভীষণ স্পেসিফিক। যেমন দেখুন, 2025-এর ডিসেম্বরের মধ্যে জাতিসংঘকে দিয়ে একটা গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করানোর কথা বলছে। আবার 2026-এর আর্থ ডেতে 9টা নিউক্লিয়ার শক্তিধর দেশের সঙ্গে মিটিং করার প্ল্যান। মানে একদিকে কড়া রাজনৈতিক ডেডলাইন, অন্যদিকে গভীর প্রতীকী তারিখ, দুটোর একটা অদ্ভুত মিশের। তো প্ল্যানটা তো বিশাল, কিন্তু প্রশ্ন হলো, কেউ কি এসব শুনছে? এই ডকুমেন্টের লেখকদের মতে উত্তরটা হলো হ্যাঁ। আর তাদের অগ্রগতির প্রমাণ হিসেবে তারা একটা লম্বা লিস্টও তৈরি করেছে। তারা 100টা যোগাযোগের একটা লিস্ট বানিয়েছে। এগুলোকে তারা পজিটিভ সিগন্যাল বা তাদের ভাষায় ঐশ্বরিক সম্মতি হিসেবে দেখছে। এই লিস্টে নাকি অনুদান, অনুমোদন, স্বীকৃতি সবই আছে। কিন্তু আসলে কি তাই? তারা এই মাইলফলকগুলোকে প্রায় 2 দশকের একটা টাইমলাইনে কয়েকটা ফেজে ভাগ করেছে।
শুরুটা হয়েছিল কিছু প্রাথমিক সম্মতি দিয়ে, তারপর সেটা গড়িয়েছে আন্তধর্মীয় সংলাপে, আর এখন তারা বলছে এটা একটা মাল্টিমিডিয়া প্রবাহ। এভাবেই তারা নিজেদের অগ্রগতির একটা গল্প বলার চেষ্টা করছে। কিন্তু লিস্টটা যদি একটু খুঁটিয়ে দেখা যায় তাহলে কিন্তু একটা অন্য ছবি সামনে আসে। এখানে কি নেই? রাজনৈতিক অফিস থেকে পাওয়া একটা সাধারণ অ্যাকনলেজমেন্ট, বিভিন্ন সংস্থা থেকে আসা অটো রিপ্লাই, এমনকি তাদের নিজেদের বানানো কন্টেন্টও এই লিস্টে আছে। মানে আসল ব্যাপারটা হলো তারাই এই সব সাধারণ যোগাযোগকে নিজেদের অগ্রগতির চিহ্ন হিসেবে ব্যাখ্যা করছে। চলুন এবার একদম শেষে চলে আসি। এই আবেদনের চূড়ান্ত লক্ষ্যটা কি এবং এটা আমাদের ভাবার জন্য কোন প্রশ্নটা রেখে যাচ্ছে? ডকুমেন্টটা শেষ হচ্ছে একটা খুব শক্তিশালী হিন্দি লাইন দিয়ে, অভি নেহি তো কভি নেহি, মানে এখন নয় তো আর কখনোই নয়। তাদের মিশনের যে কতটা জরুরি সেটাই তারা এই লাইন দিয়ে বোঝাতে চেয়েছে। শেষ পর্যন্ত এই নথিটা কিন্তু একটা সাধারণ প্ল্যানের থেকে অনেক বেশি কিছু। এটা আসলে বিশ্ব পরিচালনার যে গতানুগতিক ধারণা তার প্রতি একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা আধ্যাত্মিক দর্শনের পক্ষে বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠতে ঠিক কী লাগে? এটা বিশ্বাস আর বাস্তবতার মেলবন্ধন নিয়ে ভাবার একটা দারুণ সুযোগ।